আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনা টপিক হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। আমরা মাইট্রাল স্টেনোসিসের আলাপে যাওয়ার আগে স্টেনোসিস জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি। স্টেনোসিস শব্দের অর্থ হচ্ছে শক্ত হওয়া, যদি আমি বাংলায় বলি। এখন একটা ভালভ ধরলাম হচ্ছে মাইট্রাল ভালভটাই, কোনো কারণে ফাইব্রোসিস হয়েছে ভালভের বা কোনো কারণে ক্যালসিফিকেশন হয়েছে, এখন ভালভটা এরকম শক্ত হয়ে আছে। এখন ভালভের যে নর্মাল কাজটা, যখন ব্লাড এই ডিরেকশানে আসবে ভালভটা খুলে যাবে, ব্লাড পাস হতে দেবে, এবং যখন আবার ব্লাড ব্যাকফ্লো করা ট্রাই করবে তখন ভালভটা ক্লোজ হয়ে যাবে। এখন স্টেনোটিক ভালভটা হচ্ছে নন কমপ্লায়েন্ট হয়, মানে হচ্ছে তারা কথা শোনে না, তারা হচ্ছে জায়গা মতো শক্ত হয়ে আটকায় থাকে। যখন ব্লাডটা আসে তখন হচ্ছে তারা খুলতে চায় না, তাদের হচ্ছে ব্যাকফ্লো প্রিভেন্ট করাটা ব্যাপার না, তারা খুলেই না। তো অ্যাজ এ রেজাল্ট এইখানে কম ব্লাড পাস করতে পারে এবং লুমেনটা ফাংশনালি অনেক ন্যারো হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস হচ্ছে একমাত্র ভালভুলার হার্ট ডিজিজ যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপেক্স শিফট হয় না। তো যদি কোনো সেকেন্ডারি কজ অ্যারাইজ করে, লাইক মাইট্রাল স্টেনোসিস থেকে রিগার্জিটেশন হয়েছে, তখন অ্যাপেক্স শিফট হতে পারে। তো এইখানে নর্মাল নাইট্রাল অরিফিসের যে ডায়ামিটার, সেটা হচ্ছে অ্যারাউন্ড 5 স্কোয়ার সেন্টিমিটার। যখন হচ্ছে এটা ন্যারো হয়ে হয়ে অ্যারাউন্ড 2 সেন্টিমিটার স্কোয়ারের আশেপাশে চলে আসে, তখন হচ্ছে এটার সিমটমগুলো অ্যারাইজ করা শুরু করে। মানে গ্রেটার দ্যান ইকুয়াল 2 সেন্টিমিটার স্কোয়ারে মোটামুটি অ্যাসিমটোমেটিক মাইট্রাল স্টেনোসিস থাকে। আর যখন 1 সেন্টিমিটার স্কোয়ারের চেয়েও নিচে নেমে আসে, তখন হচ্ছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করে। তো অনেক দেরি আছে, 5 থেকে 1-এ যেতে অনেক কিন্তু টাইমের ব্যাপার। এখন হচ্ছে আমরা কি কারণে মাইট্রাল স্টেনোসিস হয় সেটা একটু আগে বলে নিই। তো শক্ত হয়ে যাওয়ার কি কারণ হতে পারে? নাম্বার 1 কারণ হচ্ছে আমাদের রিউমেটিক হার্ট ডিজিজ, সেটা পরের পেজে আছে, আগে আলাপ করে ফেলি। রিউমেটিক হার্ট ডিজিজ হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 কজ অফ মাইট্রাল স্টেনোসিসটা, এতটাই ইম্পর্টেন্ট। তো এখানে যেটা হয়, এটা যদি আমাদের কাস্প হয় বা লিফলেট হয়, লিফলেটে হচ্ছে এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা যে কোনো কজে হচ্ছে এরকম ইনফ্ল্যামেশন হলো, ইনফ্ল্যামেশন হওয়ার কারণে এখানে নেক্রোসিস হবে। এটার ফলে দুইটা জিনিস হবে। নাম্বার 1 হচ্ছে নেক্রোসিসটাকে প্রিভেন্ট করার জন্য একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে রিপেয়ারের অ্যাটেম্প্ট হবে, এবং রিপেয়ারটা হচ্ছে বা যখন ফাইব্রোসিস হবে, ফাইব্রোটিক রিপেয়ার, তখন হচ্ছে এই ভালভটা শক্ত হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা, যেহেতু এখানে নেক্রোসিস হয়েছে, এই নেক্রোটিক ফোকাসে ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে এবং সুপারঅ্যাডেড ক্যালসিফিকেশন হবে অ্যাজ এ রেজাল্ট। এই দুইটা ইভেন্ট একসাথে মিলে হচ্ছে কাস্প ফিউশন হয়ে যাবে। এই কাস্পগুলো এরকম জোড়া লেগে যাবে, এরকম তো থাকার কথা, তো জিনিসটা এরকম হয়ে যাবে। খুব সিভিয়ার একটা মাইট্রাল স্টেনোসিসের কজ এভাবে হতে পারে। নেক্সট হচ্ছে অটোমেটিক যদি সিনাইল ফাইব্রোসিস হয়, মানে হচ্ছে এইজের সাথে সাথে ফাইব্রোসিস যদি হয় এবং ক্যালসিফিকেশন যদি হয় ভালভের, সেটা হতে পারে। আর হচ্ছে কনজেনিটালি মাইট্রাল স্টেনোসিস থাকতে পারে। তারপর কার্সিনয়েড সিনড্রোম, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কার্সিনয়েড সিনড্রোম হচ্ছে এখানে সেরোটোনিন অ্যান্ড আদার নিউরোট্রান্সমিটারগুলি একটা নিওপ্লাস্টিক লেশন থেকে রিলিজ হইতেছে। তো এটা যখন লাংসে অ্যারাইজ করে, তো হার্টের কাছাকাছি চলে আসে। তো লাংসে যখন কার্সিনয়েড সিনড্রোম অ্যারাইজ করে, তখন হচ্ছে এই যে মিডিয়েটারগুলো রিলিজ করে, এই মিডিয়েটারগুলি ফাইব্রোব্লাস্টদের স্টিমুলেট করে, এবং ফাইব্রোব্লাস্টটা বেশি বেশি ফাইব্রাস ডিপোজিশন করে, যেটা হচ্ছে হার্ট ভালভের ফাইব্রোসিসের জন্য দায়ী থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লুটাম বেকার সিনড্রোম। এটা হচ্ছে একটা সিনড্রোম যেখানে কনজেনিটাল এএসডি থাকে এবং অ্যাকোয়ার্ড মাইট্রাল স্টেনোসিস থাকে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কজ মাইট্রাল স্টেনোসিসের। এবার আমরা প্যাথোলজিটা দেখি, এখানে কীভাবে আসলে কী মেকানিজম অ্যারাইজ করতেছে। তো একসাথে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলোও বুঝে যেতে পারবো। তো আমাদের ফার্স্টলি এখানে যদি আমি জুম করি, আমাদের মাইট্রাল অরিফিসটা ন্যারো হয়ে যাচ্ছে। এখন মাইট্রাল অরিফিস ন্যারো হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে ব্লাডটা পাস হওয়ার কথা, ব্লাডটা কম পাস হচ্ছে। সো নর্মালি আমাদের প্যাসিভ যে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং, এইটার এফেক্টটা আর কি রিডিউসড হয়ে যাচ্ছে, কারণ নর্মালি হচ্ছে এখান থেকে আস্তে আস্তে ব্লাড পড়তেছে, তো এটা তো আর আমাদের ভেন্ট্রিকুলার ফিল আপ হইতেছে না। তো আমাদের মেইন যেটা এখানে কাজ করে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ডিপেন্ডেন্ট ফিলিং, মানে অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে একটা চাপ দেয়, চাপ দিয়ে হচ্ছে এই ব্লাডটা বের হয়ে আসে। তো এইটার উপর বেশি ডিপেন্ডেন্ট হতে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট হতে যে দুইটা জিনিস অ্যারেস্ট করে, নাম্বার 1 হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশারটা কনসিস্টেন্টলি এই জায়গাটায় বেশি থাকতেছে আমাদের লেফট এট্রিয়ামে। আর নাম্বার 2 হচ্ছে লেফট এট্রিয়াল হাইপারট্রফি ডেভেলপ করতেছে এই জন্য লেফট এট্রিয়ামের বেশি বেশি কন্ট্রাকশন করার টেন্ডেন্সি থেকে।
তো সেটাই লেফট এট্রিয়াল হাইপারট্রফি অ্যান্ড ডাইলেশন হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এইটা থেকে দুইটা জিনিস অ্যারাইজ করে। এখানে যেহেতু নর্মাল যে ইয়েটা ফ্লোটা ডিসরাপ্টেড হইতেছে, সো এখানে হচ্ছে একটা স্টেট অফ স্টেসিস ডেভেলপ করতেছে, যেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। মানে এই ক্ষেত্রে হচ্ছে এম্বোলিক টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা ভার্চুয়াল স্ট্রায়াড থেকে মনে আছে যে অ্যাবনর্মাল ব্লাড ফ্লোয়ের জন্য এম্বোলিক টেন্ডেন্সিটা বেড়ে যেতে পারে। সেকেন্ড যে জিনিসটা মোর ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে লেফট এট্রিয়াল ডাইলেশন থেকে হচ্ছে এবং অ্যাবনর্মাল লেফট এট্রিয়াল কন্ট্রাকশনের টেন্ডেন্সি থেকে হচ্ছে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশনের রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য হচ্ছে সেকেন্ডারিলি আবার থ্রম্বোএম্বোলিক টেন্ডেন্সিটাও ডেভেলপ হতে পারে, কারণ এখানেও তো একটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো ক্রিয়েট হইতেছে। আবার হচ্ছে এই এট্রিয়াল ফিব্রিলেশন থেকে লেফট এট্রিয়াল প্রেশারটা বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের মেইন আলটিমেটলি ফার্দার প্যাথোলজির জন্য কজ। তো এইখান থেকে হচ্ছে আমাদের ফিচার্স অফ লেফট অ্যান্ড রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতেছে, যেহেতু এখানে নর্মাল ব্লাড ফ্লোটা মেনটেন হচ্ছে না। তো লেফট এট্রিয়াল প্রেশারের জন্য পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, এটা আমি একটু পরে বলতেছি। আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার যেটা, এটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে কিন্তু রিডিউসড কার্ডিয়াক আউটপুট। সো কার্ডিয়াক আউটপুটটা কম হইতেছে, কম ব্লাড যাইতেছে লেফট ভেন্ট্রিকুলে, আলটিমেটলি কম ব্লাড পাস আউট হচ্ছে। এইটার জন্য যেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য আমাদের সিস্টেমিক পারফিউশন কমে যাইতেছে। সো ব্রেথলেসনেস অ্যান্ড ফ্যাটিগ, এই জিনিসগুলা ইজিলি আমরা বুঝতে পারতেছি হইতেছে। এটা সিমিলার টু মাইট্রাল রিগার্জিটেশন আসলে। আর এখানে এই লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যাওয়ার কারণে পালমোনারি হাইপারটেনশন এবং এটার থেকে যে প্যাথোলজিগুলো অ্যারাইজ করতেছে সেগুলো আমি একটু এই ছবি থেকে দেখাই। এখানে হচ্ছে আমাদের রাইট হার্ট, এটা হচ্ছে আমাদের লেফট হার্ট। এখন আমাদের লেফট এট্রিয়ামের হচ্ছে প্রেশার বেড়ে গেছে, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে প্রেশার বেড়ে গেছে, যার কারণে এখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে। আমরা বলতে পারি যে সেকেন্ডারি টু মাইট্রাল স্টেনোসিস একটা ব্যাক প্রেশার ক্রিয়েট করতেছে, যেহেতু এখানে অনেক বেশি প্রেশার, এখানে তাদের যে নর্মালি যে প্রেশার জোন থেকে একটা প্রেশার জোনে যাওয়ার কথা, তার চেয়ে হায়ার প্রেশার জোনে তাদের কাজ করা লাগতেছে। সো এখানে ব্লাড ইজিলি পাস করতে পারতেছে না। তো এখানে একটা ব্লাডের স্টেসিস হচ্ছে, রাইট হার্ট থেকে ইজিলি ব্লাড পাস করতে পারতেছে না, এখানে একটা জমাট বাঁধতেছে। এই জায়গাটায় তখন কি হচ্ছে, এই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি বেড়ে যাইতেছে। তো এই জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে আমরা তো জানি যে আমাদের ফ্লুইড মুভমেন্টের জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স দরকার। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ফ্লুইডটা বাইরের দিকে ফ্লো করার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো এই টেন্ডেন্সি থেকে ফ্লুইড লিকেজ হচ্ছে এবং এইখান থেকে আমাদের পালমোনারি ইডিমা ডেভেলপ করতেছে। পালমোনারি ইডিমার জন্য কী কী ফিচার আসতে পারে, আমাদের কফিং টেন্ডেন্সি আসতে পারে, হিমোপটাইসিস, কফিং আপ অফ ব্লাড হতে পারে, কারণ পালমোনারি কনজেশন হয়ে যে মাইনিউট পালমোনারি ভেসেলসগুলো রাপচার হয়ে লাং ক্যাপিলারি থেকে চলে আসতে পারে, লাংসে চলে আসতে পারে, এটা কাশির সঙ্গে বের হতে পারে। অর্থোপনিয়া হতে পারে, কারণ পানি জমতেছে, এটা পজিশন ডিপেন্ডেন্ট একটা শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। প্যারক্সিজমাল নকচার্নাল ডিজ নেওয়া হতে পারে, রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্ট। এক্সারশনাল ডিজ নেওয়া হতে পারে। তারপর হচ্ছে রিস্ক অফ ইনফেকশন বেড়ে যায়, কারণ এখানে যেহেতু একটা স্টেসিসের সিচুয়েশন ক্রিয়েট হইতেছে, ব্যাকটেরিয়া এখানে গ্রো করার একটা সুযোগ পাচ্ছে। তো এইখানে যে কয়টা ফিচার দেওয়া হচ্ছে, এগুলো পালমোনারি ইডিমার ফিচার। তো এখানে আমরা বুঝে গেলাম যে পালমোনারি হাইপারটেনশন থেকে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, সেখান থেকে শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন থেকে আর কি হতে পারে, লেফট এট্রিয়াল প্রেশার বেশি, আমাদের হচ্ছে এখানে জন্য ব্যাক ফ্লো হইতেছে প্রেশারের জন্য, রাইট ভেন্ট্রিকল থেকে যেতে পারতেছে না ব্লাড, কিন্তু রাইট ভেন্ট্রিকল তো পাঠাইতেছে। সো রাইট ভেন্ট্রিকল নর্মালের চেয়ে অনেক বেশি কাজ করতেছে। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করতে পারে অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার ডাইলেশন, সেখান থেকে আলটিমেটলি রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে আমাদের নর্মাল যে ফিচারগুলো। তার উপরে আমাদের সুপার অ্যাডেড হচ্ছে, যদি ধরলাম যে মাইল্ড, ধরলাম যে 1 স্কোয়ার সেন্টিমিটার পর্যন্ত যায় না অবস্থা, ধরলাম যে 2 বা 2.5 স্কোয়ার সেন্টিমিটার এখন অরিফিস আছে, কিন্তু এর উপরে যদি আমাদের এক্সারসাইজ বা প্রেগনেন্সি এরকম কোনো সুপার অ্যাডেড সিচুয়েশান আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি কার্ডিয়াক আউটপুট দরকার, হার্টের বেশি পাম্প করার দরকার। সো ডায়াস্টলটা ন্যাচারালি শর্টনিং হয়ে যায়। সো আমাদের লেফট এট্রিয়াল প্রেশারটা ফিজিওলজিক্যালি বেড়ে যায়। তো এইটা হচ্ছে আবার আমাদের নর্মালি যে এই লেফট এট্রিয়াল হাইপারট্রফি ডাইলেশনের জন্য লেফট এট্রিয়াল প্রেশারটা বাড়তেছিল, সেটার সঙ্গে অ্যাড হয়ে যায়। এটা অ্যাড হয়ে আরও ফাস্ট এই ফিচারগুলোতে রাইট হার্ট ফেলিয়ার, দেন হচ্ছে পালমোনারি ইডিমা, এই জিনিসগুলোর দিকে নিয়ে যায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস অফ মাইট্রাল স্টেনোসিস।
এখন আমরা যাবতীয় সব ফিচার যে পাবো ক্লিনিক্যাল ফিচার আমরা কিসের জন্য পাচ্ছি একটু যদি আমরা রিক্যাপ করি, আমরা রাইট হার্ট ফেলিয়ারের জন্য পাচ্ছি, পালমোনারি ইডিমা অ্যান্ড লেফট হার্ট ফেলিয়ারের জন্য পাচ্ছি, এবং হচ্ছে আমাদের রিডিউসড কার্ডিয়াক আউটপুটের জন্য পাচ্ছি। হচ্ছে এইগুলির জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতেছে, এটাও একটা ফ্যাক্ট। থ্রোম্বো এম্বলিক টেন্ডেন্সি বেড়ে যাইতেছে, এটাও একটা ব্যাপার। তো মোটামুটি এইগুলিই আমরা আমাদের ক্লিনিক্যাল ফিচারে পাবো। তো আমাদের নাম্বার 1 হচ্ছে ব্রেথলেসনেস ডিউ টু রিডিউস কার্ডিয়াক আউটপুট অ্যান্ড পালমোনারি কনজেশন, ফ্যাটিক, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে এজন্য। দেন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করছিল, এটার জন্য প্যালপিটেশন হবে। দেন হচ্ছে সব ফিচার পালমোনারি ইডিমার জন্য আমরা যদি খেয়াল করি, এই যে পালমোনারি ইডিমার জন্য আমরা হেমোপটাইসিস, কফ, দেন হচ্ছে অর্থোনিয়া, ডিজনিয়া, এগুলো হচ্ছে ডেভেলপ করতে পারে। তো এগুলো হচ্ছে সব ইসের জন্য, পালমোনারি ইডিমার জন্য। এরপরে আমাদের লেফট হার্ট ফেলিয়ারের জন্য পালমোনারি ইডিমা তো ডেভেলপ করছিলই, সাথে হচ্ছে প্লুরাল ইফিউশনও ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে থ্রোম্বো এম্বলিক টেন্ডেন্সি হয়েছিল, সেজন্য স্টেসিস অ্যান্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। দেন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অ্যাট্রিয়াল ডাইলেশন হতে পারে। তারপর হচ্ছে রাইট হার্ট ফেলিয়ারের ফিচার্স, ইডিমায়াসাইটিস, এগুলো ডেভেলপ করতে পারে। তো মোটামুটি আমরা বুঝতেই পারতেছি কী কী হইতেছে, আমরা প্যাথোজেনেসিস থেকেই বুঝে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। মোটামুটি আসলে বলতে গেলে মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড রিগার্জিটেশনের ক্লিনিক্যাল ফিচার সেম, কারণ দুইটাই হচ্ছে রাইট হার্ট ফেলিয়ার এবং লেফট হার্ট ফেলিয়ারের উপর ডিপেন্ড করে ডেভেলপ করতেছে। কিন্তু আমাদের এগুলো ডিফারেন্সিয়েট করার মেইন উপায় হচ্ছে অসকালটেটরি ডিফারেন্সিয়েশন। তো পালপেশন অ্যান্ড অসকালটেশনে কী কী ডিফারেন্স পাওয়া যায় সেটা আমরা আগে একটু এখান থেকে দেখে নিই। তো আমাদের নাম্বার 1 যে জিনিসটা দেখতে হবে, S1 S2 কেমন। S1-এর ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকবে, এটা গোজ উইদাউট সেইং, যেহেতু এটা একটা স্টেনোটিক ভ্যালভ। তারপরে আমি একটু বলি যে এখানে হচ্ছে আমাদের ডায়াস্টলের সময় তো এই এভি ভ্যালভটা খোলার কথা, মাইট্রাল ভ্যালভটা খোলার কথা, ব্লাড আসার কথা, সিস্টল শুরু হওয়ার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা। এখন সিস্টল শুরু হওয়ার সময় তো এখানে একটা প্রেশার দেবে, তাই না? তো এখানে প্রেশারের জন্য এমনিতেই জিনিসটা শক্ত, দুইটা জিনিস, তো ধুম করে গিয়ে দুইটা যখন লাগবে তখন একটা জোরে শব্দ হবে, যখন লাউড S1। এখন যেহেতু এটা স্টেনোটিক ভ্যালভ ছিল, লুমেনটা ছোটো ছিল, কম ব্লাড আসছে ভেন্ট্রিকলে, সো এখানে আন্ডারফিল্ড ভেন্ট্রিকল থাকবে। আমাদের আন্ডারফিল্ড ভেন্ট্রিকলের জন্য আমাদের কার্ডিয়াক মাসেলের স্ট্রেচ কম থাকবে, অ্যান্ড বাই ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল তখন হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশনটাও পরে সিস্টোলের সময় কম হবে। সো লাউড S1 কিন্তু রিডিউসড ফোর্স অফ কন্ট্রাকশন, দুইটা মিলে হচ্ছে একটা ফিবল ইন্টেন্সিটি পাওয়া যাবে। এটাকে বলে হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স স্পিড। মানে এরকম একটা আঙুল দিয়ে যদি আমরা একটা জায়গায় এরকম করে ট্যাপ ট্যাপ করি, একটা এরকম, এটাকে বলে হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স স্পিড। এবং আমরা অসকাল্ট করার সময়, প্যালপেট করার সময় এই জিনিসটাই শুনতে পাবো। এছাড়া হচ্ছে আমরা প্যালপেশনে কী পেতে পারি একবারে বলে ফেলি, সেটা হচ্ছে আমরা পেতে পারি হচ্ছে, যেহেতু এখানে পালমোনারি হাইপারটেনশনের ফিচার আছে, সো আমরা হিভিং পেতে পারি, পালমোনারি হিভ পেতে পারি। তারপর হচ্ছে প্যালপেবল P2 পেতে পারি, মানে যেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডটা, এটা লাউড পাওয়া যাবে পালমোনারি এরিয়া, এটা আর কি আমরা দেখতে পারি। এরপরে হচ্ছে আমাদের মেইন জিনিসে আসে অসকালটেটরি ফাইন্ডিং। এটা আই থিঙ্ক দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফ্রম মাইট্রাল স্টেনোসিস, সেটা হচ্ছে কী কী অসকালটেটরি ফাইন্ডিংস পাওয়া যাবে। তো আর্লি ডিজিজে যেটা হয়, আমরা এটা আগে বলে ফেলছি, আমরা হচ্ছে একটা লাউড S1 পাবো। কেন পাবো সেটা ডিটেলস বললাম। S2 নর্মাল থাকবে, তো সিস্টোলে সেরকম কোনো সমস্যা নাই। তো MS-এ সিস্টোল ইজ মোরলেস নর্মাল এক্সেপ্ট ফর দি S1। এখন হচ্ছে ডায়াস্টোলে আমরা অনেক কিছু ফাইন্ডিং পাবো, কারণ ডায়াস্টোলেই মেনলি সমস্যা হয়। তো ভালভ যেহেতু শক্ত অবস্থায় আছে, সে খুলতেও চাইতেছে না, তো এই অবস্থায় থাকলে যখন ব্লাড একটু ছোটো জায়গা থেকে পাস করবে একটা শব্দ হইতে যাবে, তাই না? এই নন কমপ্লায়েন্ট ভালভের এগেনস্টে শব্দ হবে, সেইটাই আমরা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার হিসেবে শুনতে পাবো। কারণ ডায়াস্টোলের সময় তো নর্মালি এর পুরা দমে খুলে যাওয়ার কথা, কিন্তু সে ঠিকমতো খুলতেছে না। যেহেতু এইটা একটা অ্যাবনর্মাল আচরণ, সেই জন্য আমরা ডায়াস্টোলেই তার মারমারটা শুনতে পাবো। তো আমাদের ডায়াস্টোলের ইনিশিয়াল স্টেজ হচ্ছে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। এই যে আমাদের সিস্টোল শেষে অ্যাট্রিয়ামে যে জমা হয়েছিল ব্লাডটা, সেটাই তো এখন প্যাসিভলি এই ভালভ খুলে দেবে, এরা পড়বে। কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি যে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিংয়ের ভূমিকা মোটামুটি কম, কারণ হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের মাধ্যমেই এই মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ব্লাড পাঠাতে হবে। প্রথমেই হচ্ছে এই ব্লাডের প্রেশারের জন্য একটা ওপেনিং স্ন্যাপ শোনা যায়, একটা ভেরি ইম্পর্ট্যান্ট ওপেনিং স্ন্যাপ। কেন আমরা একটু পরে বলতেছি। এই ওপেনিং স্ন্যাপটা শোনা যাওয়ার পর আস্তে আস্তে একটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো শোনা যাবে। এখানে যেটুকু ব্লাড পড়ার কথা সেটুকু ব্লাড পড়তেছে না, সো এখানে হচ্ছে একটা মিড ডায়াস্টোলিক মারমার শোনা যাবে, এবং এটা আস্তে আস্তে বাড়বে, দেন হচ্ছে আবার কমবে। শুরুতে হচ্ছে আস্তে আস্তে পড়া শুরু করবে, দেন হচ্ছে এখানে একটা লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড ছিল, তারা আস্তে আস্তে পড়বে। সো এখানে হচ্ছে ইন্টেন্সিটিটা এরকম করে বাড়তে বাড়তে যাবে।
আবার হচ্ছে যখন ব্লাডটা কমে আসবে, যে ম্যাক্সিমাম ব্লাডে বের হওয়া শেষ, তখন আবার আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতে কমতে যাবে। এই জিনিসটাকে বলে হচ্ছে ক্রেশেন্ডো ডিক্রেশেন্ডো মারমার। তারপরে আবার লাস্টে যখন যেটুক ব্লাড বাকি আছে পুরোটা বের হয়ে কুলাইতে পারতেছে না, যে এটুক হচ্ছে প্যাসিভলি পড়বেই না, এটা ডিসিশন নিয়ে ফেলে আমাদের এট্রিয়াম, তখন হচ্ছে জোরে একটা চাপ দেয়। সো এই চাপ দেওয়ার পরে হচ্ছে যেটুক বাকি থাকে ব্লাড সেটুক বের হয়ে আসে। এটা হচ্ছে লাস্টে ধরলাম জমা ছিল, এটুক বের হয়ে আসছে। এটাকে আবার বলে হচ্ছে প্রি সিস্টোলিক অ্যাসেন্চুয়েশন, মানে হচ্ছে সিস্টোলের আগে লাস্ট যে আমাদের ডায়াস্টোলিক ফিলিংটা হচ্ছে সেটার জন্য যে সাউন্ডটা, এই যে অ্যাট্রিয়াল অ্যাক্টিভ কন্ট্রাকশনের জন্য এই টাইমটায় আর কি এটা শোনা যায়। প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিংয়ের জন্য এই পুরো এইটুক শোনা যায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আর্লি ডিজিজে ফাইন্ডিং। লেট ডিজিজে কিছু কিছু চেঞ্জ ডেভেলপ করে। নাম্বার 1 হচ্ছে S1টা সফট হয়ে যায়, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তখন S2টা কম্পারেটিভলি লাউড হয়ে যায় এবং P2 প্রমিনেন্ট হয়, যেটা আমরা প্যালপেবল P2 আকারেও পেতে পারি প্যালপেশনে। আর এই ক্ষেত্রে গ্রাহাম স্টিল মারমার ডেভেলপ করতে পারে। এটা পালমোনারি হাইপারটেনশনের একটা সিকুয়েন্স বানান হয়েছে, গ্রাহাম স্টিল মারমার। এটা হচ্ছে মেনলি আর্লি ডায়াস্টোলিক একটা মারমার, এটা মেনলি পালমোনারি রিগার্জিটেশনেই দেখা যায়। তো এটা আমরা ইন কেস অফ মাইট্রাল স্টিনোসিসেও পেতে পারি, কারণ আসলে মাইট্রাল স্টিনোসিসের জন্য আর কি সেকেন্ডারিলি পালমোনারি হাইপারটেনশন থেকে পালমোনারি রিগার্জিটেশনও ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, ওপেনিং স্ন্যাপ মুভস টুয়ার্ড S2। এইটা ইন্ডিকেট করে যে ওএসটা মানে ওপেনিং স্ন্যাপটা S2 এর যত কাছাকাছি ততই হচ্ছে আমাদের ডিজিজটা সিভিয়ার। আমরা এখানে যদি তাকাই, এই হচ্ছে আমাদের ওপেনিং স্ন্যাপ, এই হচ্ছে S2। সো ওপেনিং স্ন্যাপটা আগে হইতেছে S2 এর দিকে মুভ করা, মানে সো এটা বোঝাচ্ছে যে আমাদের এই যদি হয় ভালভ হয়, এই এট্রিয়াম, এই ভেন্ট্রিকল। এখন ওপেনিং স্ন্যাপ মানে কি? ওপেনিং স্ন্যাপ মানে এই আমাদের মাইট্রাল ভালভটা খুলছে, এই খোলার যে সাউন্ডটা এটাই তো ওপেনিং স্ন্যাপ, তাই না? এখন এইটা যত দ্রুত খুলবে তার মানে হচ্ছে এট্রিয়াম তত বেশি প্রেশার দিতেছে, তাই না? কারণ এইটা তো প্যাসিভ কোনো জিনিস না, এখানে তো জোর করে খোলানো হইতেছে মাইট্রাল ভালভকে। সো লেফট এট্রিয়ামের আগে থেকে কত বেশি প্রেশার তার উপরেই হচ্ছে এই মাইট্রাল ভালভটা খোলাটা ডিপেন্ড করতেছে। এখন যদি লেফট এট্রিয়ামের প্রেশারটা তুলনামূলক কম হয়, যেটা আর্লি ডিজিজে দেখা যায়, তখন হচ্ছে ওপেনিং স্ন্যাপ এবং S2 এর মধ্যে একটা মোটামুটি ভালোই ডিস্টেন্স থাকে। মানে এটা তো প্রেশার বাড়ার পর খুলতেছে, তাই না? তো নর্মালি খুলতেছে না। কিন্তু যদি লেফট এট্রিয়াম প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, যত বেশি প্রেশার বেশি তত হচ্ছে ওপেনিং স্ন্যাপটা S2 এর কাছাকাছি হবে, মানে S2 শেষ হওয়ার তত দ্রুত হচ্ছে আমাদের ইয়েটা খুলে যাবে, মাইট্রাল ভালভ খুলে যাবে। তো এইটাই আর কি বোঝাচ্ছে যে এটা একটা গ্রেভ প্রগনোস্টিক মার্কার, যে ওএসটা S2 এর যত কাছে তত বেশি লেফট এট্রিয়াল প্রেশার বেশি, তত বেশি আমাদের মাইট্রাল স্টিনোসিসের ডিজিজটা প্রোগ্রেস করছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল আমাদের ফিচার। আর হচ্ছে প্রিসিস্টোলিক অ্যাসেন্চুয়েশনটা ডিসঅ্যাপিয়ারও করতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি অস্কালটেটরি অ্যান্ড ফাইন্ডিংস, কী বলে, প্যালপেটরি ফাইন্ডিংস। তো এখানে সেই কথাগুলোই বলা, একবারে যদি বলে যায় যে লাউড S1 থাকবে ইনিশিয়ালি উইথ ওপেনিং স্ন্যাপ, তারপর মিড ডায়াস্টোলিক মারমার শোনা যাবে, আর যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার থাকে সেক্ষেত্রে বেজাল ক্রেপিটেশনসও শোনা যাবে। আর প্যালপেশনে হচ্ছে আমরা রাইট ভেন্ট্রিকুলার হিভ, লাউড P2 পেতে পারি, হাইপারটেনশন থাকলে পালমোনারি হাইপারটেনশন, এবং ট্যাপিং অ্যাপেক্স বিটও আমরা শুনতে পারি। এই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। এরপরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশনে আসি। ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে আমাদের ডপলার জিকো, কিন্তু তাছাড়া আমরা এক্স রে এবং ইসিজিতে কিছু ফাইন্ডিং পেতে পারি, যদি ওটা খুব একটা ডিফারেন্সিয়েট করা যায় না ইয়ে থেকে, মাইট্রাল রিগার্ডস থেকে। কিন্তু মেইন যে ফিচারটা এক্স রে, সেটা হচ্ছে ইনলার্জমেন্ট অফ লেফট এট্রিয়াম, এটাই ডিফারেন্সিয়েটিং ফিচার ফ্রম মাইট্রাল রিগার্ডস। কারণ যে হার্ট ফেলিয়ারের ফিচার, পালমোনারি এডিমা, তারপর হচ্ছে ভেনাস কনজেশন, এগুলো হচ্ছে আমরা ইস্যুও পেতে পারি, মাইট্রাল রিগার্জিটেশনেও পেতে পারি। তো মাইট্রাল স্টিনোসিসে আমাদের এনলার্জমেন্ট অফ লেফট এট্রিয়াম দেখা যাবে। আর হচ্ছে যদি ভালভে কোনো ক্যালসিফিকেশন হয়, সেই ভালভ ক্যালসিফিকেশনের এভিডেন্স আমরা এক্স রেতে দেখতে পাবো। ইসিজিতে আমরা ওই অ্যাজ ইউজুয়াল পি মাইট্রালি পাবো, যেটা আমরা আসলে মাইট্রাল রিগার্জিটেশনও পেতে পারি, বাট পি মাইট্রালি বা বাইফিড পি ওয়েভ যেটা, এটা মেইনলি ফিচার অফ মাইট্রাল স্টিনোসিস। এক্ষেত্রে যেটা যেটা বলছিলাম, এই ক্ষেত্রে হচ্ছে লেফট এট্রিয়াল ডাইলেশন হচ্ছে মাইট্রাল স্টিনোসিসে। সো এই ক্ষেত্রে আমাদের যে পি ওয়েভ আমি এর আগে মাইট্রাল রিগার্জিটেশনের সময় বলছিলাম, একটা কম্পোনেন্ট হচ্ছে রাইট এট্রিয়ামের, আর একটা কম্পোনেন্ট হচ্ছে, যদি আরেকটা কালার দিয়ে দেখাই, এইটা হচ্ছে লেফট এট্রিয়ামের। এখন আমাদের লেফট এট্রিয়ামের প্রেশার বেশি, এটা ডাইলেটেড বেশি, সো এটার কন্ট্রাকশনের ফোর্সও বেশি। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই লেফট এট্রিয়ামের জন্য যে ভেক্টরটা
আলাদা কালার দিয়ে যদি দেখাই, এই লেফট এট্রিয়ামের যে ভেক্টরটা তার চেয়ে রাইট এট্রিয়ামের যে ভেক্টরটা তার চেয়ে লেফট এট্রিয়ামের ভেক্টরটা অনেক বেশি। তো এই জন্য এরকম একটা ফিচার দেখা যায়, এরকম একটা পি ওয়েভ দেখা যায়। তো এটাকে বলে বাইফিড পি ওয়েভ বা পি মাইট্রালে। আচ্ছা, এরপর হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনের যে ফিচারটা, এখানে আমাদের যেহেতু নর্মাল কন্ট্রাকশন হতেছে না অ্যাট্রিয়ামের, এক একটা ভেক্টর এক এক দিকে যাচ্ছে, সো এমন একটা পজিশন হয় যে ইচ অফ দি ভেক্টরস ক্যান্সেল ইচ আদার আউট। তো এখানে হচ্ছে মিউচুয়াল ক্যান্সেলিং আউটের জন্য এরকম পি ওয়েভের জায়গায় এরকম ফিব্রিলেটরি ওয়েভ থাকে, দেন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স টি, তারপর আবার এরকম ফিব্রিলেটরি ওয়েভ, এরকম আর কি একটা ফাইন্ডিংস দেখা যায়। তো এটাকে হচ্ছে বলে এট্রিয়াল ফিব্রিলেশনের ফাইন্ডিং। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফাইন্ডিং থাকতে পারে, এটাই আসলে একমাত্র ডিস্টিংগুইশিং মেজর ফিচার ফ্রম মাইট্রাল রিগার্ডস, কারণ এইটাও থাকতে পারে এটাও থাকতে পারে ইন কেস অফ মানে যদি আলাদাভাবে মাইট্রাল রিগার্জিটেশন হয়। কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হতে পারে, মাইট্রাল রিগার্জিটেশনে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, আমাদের যে রাইট সাইডের লিডসগুলো এখানে হচ্ছে টল আর ওয়েভ থাকে, এই যে এরকম টল একটা আর ওয়েভ। তো এটা মেনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইন্ডিকেট করে, কারণ এই যে আর ওয়েভটা কিউআরএস কমপ্লেক্সটাই তো হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশনটাকে ইন্ডিকেট করে। সো যখন হাইপারট্রফিড ভেন্ট্রিকল থাকবে তখন হচ্ছে সেটা বেশি কন্ট্রাক্ট করবে, এটাই তো স্বাভাবিক। এবং রাইট সাইডের যে লিডগুলো সেটাই তো রাইট ভেন্ট্রিকলকে বেশি ইন্ডিকেট করবে। সো V1, V2, V3 এখানে হচ্ছে টল আর ওয়েভ পাওয়া যাবে। এরপরে হচ্ছে আমাদের ইকোকার্ডিওগ্রাফি এবং ডপলার ইকোকার্ডিওগ্রাফি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লোটা দেখতে পারবো, চেম্বারের সাইজ, ভালভ সারফেস এরিয়া সব কিছু দেখা যাবে। তারপর যেটা হচ্ছে ডপলার, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। এক্ষেত্রে হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট এগেনস্ট মাইট্রাল ভালভ এটা দেখা যেতে পারে, ভেন্ট্রিকুলার ফাংশন কেমন দেখা যেতে পারে, আর্টারি প্রেশার কেমন দেখা যেতে পারে, সব কিছু একই। মানে বেসিক্যালি এইটাই সবচেয়ে ডিফাইনেটিভ আমাদের জন্য। আর যদি কোনো সার্জারি প্ল্যানস থাকে বা কমপ্লিকেটেড ডিজিজ থাকে, সেক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যেতে পারে। যে এখানে যেটা বলছে যে MS এবং MR যদি থাকে, যদি MS এর সঙ্গে কর্নিয়া আর্টারি ডিজিজ থাকে, সেক্ষেত্রে ক্যাথেটারাইজেশন করা যেতে পারে। তো আমাদের ইনভেস্টিগেশন এটুকুই। ফাইনালি আমাদের ম্যানেজমেন্ট অ্যাসপেক্টটা, এই ক্ষেত্রে আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যান্ড সার্জিক্যাল দুইটাই অপশন আছে। তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে থ্রম্বোএম্বোলিক টেন্ডেন্সি প্রিভেন্ট করার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট, আগে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো, এখন আর রুটিন না বলা হয়েছে। তারপর হচ্ছে আমাদের হার্ট ফেলিয়ার ঠেকানোর জন্য ডায়াবেটিক্স, দেন হচ্ছে আমাদের বিটা ব্লকার অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে ফিব্রিলেশন করার জন্য, কাউন্টার করার জন্য ডিগক্সিনও সেম আই থিঙ্ক। তো এই হচ্ছে আমাদের মেডিকেল ইগুলা, মানে ফার্মাকোলজিক্যাল কাউন্টারগুলো, ম্যানেজমেন্টগুলো। আর সার্জিক্যাল অপশন হচ্ছে ট্রান্সসেপ্টাল ভালভোপ্লাস্টি, ভালভুলোপ্লাস্টি, ভালভোটমি, ভালভ কেটে ফেলা বা ভালভ রিপ্লেসমেন্ট, একটা প্রোস্থেটিক ভালভ লাগানো। মোটামুটি আমাদের মাইট্রাল স্টেনোসিস নিয়ে এইটুকুই। তো থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম।